নাইনের ছাত্রদের আজকে আমি ভূগোল ক্লাসে যে বিষয়টা পড়াবো সেটা হলো প্রাকৃতিক ভূগোলের অংশ আবহবিকার। আমি এই অনলাইন এডুকেশন সিস্টেমে বুঝতে পারছি না তোমাদের আর মাস্টারমশাইরা কোন চ্যাপ্টার পড়াচ্ছে না পড়াচ্ছে, এটা জানা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে হয়তো আবহবিকার কেউ পড়িয়ে দিয়ে থাকবে বা পড়াবে, তো তার আগে আমি এটাকে চেষ্টা করছি বুঝিয়ে দেওয়া। আর যদি হয়েও থাকে তবু তোমাদের বলবো এটা আবার রিপিটেশন করছি তোমাদের কাছে, এটা বোঝো, এটা অনেক কাজে লাগবে। কারণ আবহবিকার একটা কোরিলেটেড টপিক, পারস্পরিক সম্পর্কিত বা আত্মসম্পর্কিত, এবং সেখানে তোমার অনেক চ্যাপ্টার পড়তে গেলে, এককগুলোকে জানতে গেলে ভূগোলে এই আবহবিকারের শরণাপন্ন হতেই হবে। কারণ এখান থেকেই তুমি অনেকগুলো জিনিস খুঁজে পাবে, বিশেষ করে কৃষি ভূগোলটাতে, এগ্রিকালচারাল জিওগ্রাফিতে। আবার তুমি যদি চাও যে আবহবিকারের দ্বারা আমি অন্যান্য অবস্থাগুলো বুঝবো, তাহলে ক্লাস 10-এর মৃত্তিকা, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, সেখানে তুমি সাহায্য পাবে। আবার সাহায্য পাবে উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ ভূগোলের অবস্থাতে, সেখানেও তুমি অনেক সম্পর্ক খুঁজে পাবে। তখন তোমার এই পূর্ববর্তী জ্ঞানগুলো আজকে যেটা নেবে আর সেদিন যেটা পড়বে, এই দুইয়ের মাঝে যে পূর্ববর্তী জ্ঞান আছে সেটা তোমাকে কাজে লাগাবে। তা যাই হোক, আমি এই আবহবিকার সম্পর্কে পড়ানো শুরু করছি। তার আগে বলবো যে তোমরা বাড়িতে যে ক্লাস করছো, অর্থাৎ আমার যে ক্লাসটা করছো, সেই ক্লাসের একটা উপস্থিতি হার পাঠাও অনলাইনে, আমাকে এটা পাঠিয়ে দাও। তাহলে আমি বুঝবো যে এতজন ছাত্র ক্লাসে আছে, আমি পড়ানোয় তারা নিতে পারছে, আর নতুবা আমাকে অন্য ব্যবস্থাপনা নিতে হবে। তা আমি যেটা বললাম মোদ্দা কথা, যে আমার ক্লাস চলাকালীন তার মধ্যেই তোমাদের এই উপস্থিতি হার পাঠাতে হবে। ক্লাসে আছো তার উপস্থিতি, এটার বাইরে কোনোভাবেই, অর্থাৎ 1 ঘন্টা পরে বা 45 মিনিট পরে তোমরা পাঠাবে, আমি কিন্তু সেই উপস্থিতির হার নেব না। ক্লাস চলাকালীন উপস্থিত থাকতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার আসবো ছোট ছোট প্রশ্নের মধ্য দিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করব এইভাবে যে আবহবিকারটা কী। যদি খুব সংক্ষেপে বলি তাহলে বলবো আবহবিকার হলো শিলার ভৌত অবস্থার যান্ত্রিক বিচূর্ণীকরণ বা বিচূর্ণীভবন, মেকানিক্যাল ডিসইন্টিগ্রেশন, রক্সের ফিজিক্যাল স্টেটের অর্থাৎ ভৌত অবস্থার, এবং শিলার রাসায়নিক অবস্থার খনিজের বিয়োজন এবং দ্রবণ। এই ঘটনাটা হচ্ছে আবহবিকার, শিলার আবহবিকার। আবহাওয়ার উপাদানগুলো, অর্থাৎ যে সকল উপাদান দিয়ে আবহাওয়া সৃষ্টি হয়েছে, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, এবং তারপর অধঃক্ষেপণ। এখানে কেন অধঃক্ষেপণ বলছি, একটা জিনিস মনে রাখবে, বৃষ্টিপাত বললাম না, এর কারণটা হচ্ছে যে নিম্ন অক্ষাংশে বা মধ্য অক্ষাংশে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে, কিন্তু উচ্চ অক্ষাংশে
বা অন্য কোথাও, সেখানে নিম্ন অক্ষাংশ হতে পারে, মধ্য অক্ষাংশ হতে পারে, সেখানে উঁচু পর্বত রয়েছে, হিমালয় আছে, রকি আছে, আন্দিজ আছে, আল্পস আছে। ফলে এই সব জায়গায় কিন্তু উষ্ণতা কাজ করছে শীতলতার অবস্থার মধ্যে দিয়ে। হ্যাঁ, ফলে এই যে শীতলতার অবস্থা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাকে এইভাবে না বলে আমরা বলতে পারি যে এটা একটা মেরু অঞ্চলের দিকের অবস্থা আর একটা নিম্ন অক্ষাংশের দিকের অবস্থা। তো যাই হোক, এই কারণে আমরা অধঃক্ষেপণকে নির্বাচিত করলাম সুষ্ঠুভাবে। অধঃক্ষেপণ মানেই উচ্চ অক্ষাংশে সেখানে কঠিনীভবনের প্রক্রিয়ায় তুষারপাত, আমাদের কাশ্মীরেও হয়ে থাকে, সেখানে আবহবিকার দেখা যায়, কিন্তু সেটা কেলাসন প্রক্রিয়ায়, অর্থাৎ তুষার জমে বরফের কেলাস, তার মধ্যে দিয়ে আবহবিকার সংগঠিত হচ্ছে। আর এদের সাথে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টির জল প্রভাবিত করে উদ্ভিদকে। ফলে উদ্ভিদ তখন তার শেকড় দ্বারা যে আবহবিকারটা ঘটাবে শিলার মধ্যস্থ, সেখানে ভৌত অবস্থার একটা পরিবর্তনে আমরা দেখব যে শিলার ক্লিভেজগুলো ভেঙে গেছে, প্রান্তভাগ অর্থাৎ মার্জিনাল পার্ট অফ দ্য রক, সেই জায়গাটা ভেঙে যাচ্ছে, এবং সেটা বিভিন্ন কেলাসের হতে পারে। আবার গঠনটা, আকারটা, আয়তনটা, ইংরেজিতে যদি বলি তাহলে বলবো স্ট্রাকচার, শেপ অ্যান্ড সাইজ। এই যে ভৌত অবস্থা, এই ভৌত অবস্থাটাও পরিবর্তন ঘটিয়ে ফেলছে। আবার উদ্ভিদ যদি পচে যায় ওই শিলার ওপর দীর্ঘ সময় ধরে, অথবা পাতার পতনে বা কাণ্ডের পতনে লিভ অ্যান্ড স্টেম ফল হলে ওই সারফেসের ওপরে হিউমিক অ্যাসিড, যার মধ্যে কার্বন এবং নাইট্রোজেন প্রধান, আবার হিউমিক অ্যাসিড ছাড়া সেখানে অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড রাসায়নিক প্রক্রিয়ায় কাজ করছে শিলার মধ্যে। কাকে কাজ করছে? শিলার খনিজের ওপর কাজ করছে। ফলে এই জায়গাটায় তখন আমরা আবহবিকারের বিয়োজন এবং দ্রবণ, ডিকম্পোজিশন অ্যান্ড সলিউশন পার্টটাকে দেখতে পাচ্ছি। ফলে এক কথায় বললে শিলার ভৌত অবস্থার বিচূর্ণীকরণ এবং শিলার রাসায়নিক অবস্থা অর্থাৎ খনিজের বিয়োজন ও দ্রবণ হলো শিলার আবহ বিকার। আবহ বিকৃত বস্তু একই জায়গায় থাকবে, অর্থাৎ চূর্ণ বিচূর্ণীকরণ, বিয়োজিত এবং দ্রবীভূত পদার্থগুলো এক জায়গায় থাকবে, কোনো রকমভাবে সেটা ওই জায়গা থেকে সরে যাবে না বা স্থানান্তরিত হবে না। তবেই সেটা আবহ বিকারের বড় বৈশিষ্ট্যকে ধরে রাখতে পারবে। এই অবস্থায় আমরা এখন দেখব যে আবহবিকার তাহলে একটা ইন সিচুয়েশন, অর্থাৎ সে কি না অবস্থানের মধ্যে রয়েছে। সিচুয়েশন অবস্থান, এবং অবস্থানের বাইরে যায়নি, তার এরিয়াটা ওর মধ্যেই, অর্থাৎ স্থান পরিবর্তন করছে না, স্থানুবাদ প্রক্রিয়া। আবহবিকৃত বস্তু যখন সরে যাবে, অর্থাৎ কেবলমাত্র মাধ্যাকর্ষণের টানে একটা উঁচু পর্বতের ঢাল বরাবর উচ্চ অংশ থেকে নিম্নাংশের দিকে ধেয়ে আসছে বা নেমে আসছে, তখন তাকে আমরা আর আবহবিকার বলছি না।
তখন তাকে আমরা বলছি পুঞ্জিত ক্ষয়। কিন্তু ওই বস্তু, আবহবিকৃত বস্তু যদি নদীর দ্বারা বা বায়ুপ্রবাহের দ্বারা বা হিমবাহের দ্বারা নেমে আসতো, তাহলে তাকে বলবো ক্ষয় কার্য। তা এই দিক দিয়ে আবহবিকারে ফলে শিলার যে পিঠটা, সারফেসটা, সেখান থেকে যে অবস্থার সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি রেগোলিথ। এটা মৃত্তিকার প্রথম পার্ট, মৃত্তিকার সৃষ্টি। পরে ক্ষয়ীভবন মৃত্তিকার স্তর গঠনে সাহায্য করছে। আমরা এটা আবহবিকার সম্পর্কে জানলাম। আবহবিকারের শ্রেণীগত বিভাজন যদি করি তাহলে দেখব আবহবিকার তার জলবায়ুর অবস্থানের ভিত্তিতে, অর্থাৎ আবহাওয়ার উপাদানগুলোর প্রভাবে এই রকম শ্রেণীগত অবস্থানে রয়েছে। কীরকম শ্রেণীগত অবস্থান? ক, যান্ত্রিক আবহবিকার, মেকানিক্যাল ওয়েদারিং, উষ্ণ মরু জলবায়ু, মেনলি শীতল পার্বত্য জলবায়ু, শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু। সেকেন্ডলি, রাসায়নিক আবহবিকার, where is prominent or dominant in the area. Dominant in the area, firstly, it say that the equatorial climate, নিরক্ষীয় জলবায়ু। ক্যারেক্টারটা উষ্ণ আর্দ্র, ফলে উষ্ণতাও রয়েছে, বৃষ্টির জলও রয়েছে। যান্ত্রিক আবহবিকারও হয়ে থাকে, রাসায়নিক আবহবিকারও হয়ে থাকে। প্রচুর পরিমাণে রাসায়নিক আবহবিকার। মৃত্তিকার গভীরতায় প্রায় এটা ধরো মোটা কম বেশি 25 থেকে 30 মিটার নিচে আবহবিকার ঘটিয়ে ফেলতে পারে। আমরা এরপর যদি দেখি তাহলে দেখব ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, যার সামার পিরিয়ডটা উষ্ণ আর্দ্র আর উইন্টার পিরিয়ডটা হচ্ছে শীতল শুষ্ক। ফলে এখানে আমরা দেখব যে রাসায়নিক এবং যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পাচ্ছে। তারপর আমরা দেখব যে ভূমধ্যসাগরীয় অঞ্চল বা সাভানা অঞ্চল, এখানে জৈব রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি। জৈব রাসায়নিক কেন? ওই যে উদ্ভিদ তার শিলার ভৌত এবং রাসায়নিক গুণাবলী চরিত্রকে বদল করে দিচ্ছে। আমাদের কাছে এই প্রশ্ন হয়ে যাওয়ার পর, সমাধান হয়ে যাওয়ার পর, আমরা আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য খুঁজে দেখব। পার্থক্যের বিষয়ে আমরা যদি ডেফিনেশনটাকে নিই বা সংজ্ঞাটাকে, তাহলে বলবো আবহবিকার শিলার বিচূর্ণীকরণ, বিয়োজন এবং দ্রবীভবন অবস্থা। কাজেই একই স্থানে আবহবিকৃত পদার্থের অবস্থান সৃষ্টি হয়। সেক্ষেত্রে যদি নগ্নীভবনের কথা বলি, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাবে।
এরপর আমরা রিলেশন যদি ধরি, আবহবিকার প্রক্রিয়ায় নগ্নীভবন দরকার হয় না, কিন্তু আবহবিকার ছাড়া নগ্নীভবন কখনোই সম্ভব নয়। আগে আবহবিকার, তারপর আবহবিকার বস্তুর ক্ষয়ীভবন, তারপর হচ্ছে ডেনুডেশন বা নগ্নীভবন। নগ্নীভবনের মূল জিনিসটাই হচ্ছে শিলাচূর্ণের স্থানান্তরিতকরণ, এটাই মেন বৈশিষ্ট্য। কিন্তু আবহবিকারের তো সেটা নয়। আবহবিকারের শিলাচূর্ণ স্থানান্তরিত হয় না বলেই সে ইনসিটু। আবার এই ইনসিটুর জন্য সে স্থৈতিক বা স্থানুবৎ প্রক্রিয়া লোকালি, আর পুঞ্জিত হয় কিন্তু স্থৈতিক বা স্থানুবৎ নয়, অস্থানুবৎ বা অশৈস্তিক অবস্থা সৃষ্টি করছে। খুব ইম্পর্ট্যান্ট আবহবিকার নগ্নীভবনের মধ্যে পার্থক্য দেখাও। আরেকটা পার্থক্য আমি আলোচনা করে দিই। আবহবিকার ক্ষয়ীভবন, আবহবিকার শিলার বিচূর্ণীকরণ, বিয়োজন এবং দ্রবণ অবস্থা। সেখানে ক্ষয়ীভবন হচ্ছে আবহবিকৃত পদার্থের বা ক্ষয়জাত পদার্থের নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক উপাদানগুলির দ্বারা সে এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারিত হয়ে স্থানান্তর প্রক্রিয়াকে নির্দেশ করছে। আবহবিকার স্থিতিশীল, সেখানে এই স্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে প্রাকৃতিক শক্তি। আবার ক্ষয়ীভবন যদি বলো, সে তো উচ্চভূমি থেকে নিম্নভূমিতে নেমে আসছে। সে যার জলের দ্বারাই হোক, যে উপাদানের দ্বারাই হোক, বৃষ্টির জলের দ্বারা হতে পারে, বা সে তোমার হিমবাহের দ্বারা হতে পারে, বায়ুর দ্বারা হতে পারে। তো সেখানে এই কারণে তাকে গতিশীল প্রাকৃতিক শক্তির সাহায্যে মধ্যে আসতে হচ্ছে। আর যদি বলো যে প্রসেসটা, তাহলে আবহবিকার তো আমি শুরুতেই বলেছি মেকানিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল, তিনটে ভাগ, তিনটে প্রক্রিয়ায়। সেক্ষেত্রে যদি ক্ষয়ীভবন বলো, একটু ওলট পালট। চারটে প্রক্রিয়া আছে, এদের মধ্যে অন্যতম হচ্ছে তোমার ঘর্ষণজনিত ক্ষয়, তারপরেরটা হচ্ছে অবঘর্ষজনিত বা আঘাতজনিত ক্ষয়, আর এর পাশে আছে দ্রবণ প্রক্রিয়া অবস্থা। ফলে এই পার্থক্যটা আমরা প্রক্রিয়াকরণের মধ্যেও খুঁজে পাচ্ছি। আমাদের কাছে যদি এই আবহবিকারের অবস্থাটাকে একটু অন্যভাবে দেখতে চাই, তাহলে দেখো, আমি থর্নবেরির একটা অবস্থা বলছি। থর্নবেরি যে কথাটা বলছেন সেটা হচ্ছে ওয়েদারিং মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডিসেন্টিগ্রেশন, মানে বিচূর্ণীকরণ, অর ডিকম্পোজিশন, বিয়োজন অফ রক্স, শিলার ইন এ প্লেস, অর্থাৎ একটা স্থানে। এটাই থর্নবেরির মুখ্য জায়গা, যে রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে সেই স্থানেই যখন শিলার আবহবিকৃত পদার্থের উপস্থাপনা ঘটবে, সেটাই হবে রাসায়নিক আবহবিকার বা আবহবিকার। আবার আমাদের
স্পার্কস, এই স্পার্কস যে কথাটা বলেছেন আবহ বিকাশ সম্পর্কে, সেখানে হলো যে ওয়েদারিং মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য মেকানিক্যাল ফ্র্যাকচারিং or chemical decomposition of rocks by natural agent at the surface of the earth. অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আবহ বিকারের সংজ্ঞাটা হতে পারে যান্ত্রিক ভগ্নীকরণ, ফ্র্যাকচার, মেকানিক্যাল ফ্র্যাকচার, অথবা রাসায়নিক বিয়োজন। কার? শিলার যান্ত্রিক ভগ্নীকরণ অথবা রাসায়নিক বিয়োজনের মধ্য দিয়ে। এবং এই যে বিয়োজন বা বিচূর্ণীকরণ, এরা ভূপৃষ্ঠে সাধারণ উপাদানের দ্বারা প্রভাবিত। কিসের? সূর্যরশ্মি, তাপীয় ফল, উষ্ণতা, বৃষ্টিপাত, ঠিক আছে, আর্দ্রতা ইত্যাদির দ্বারা প্রভাবিত। এইবার আমরা রাসায়নিক আবহ বিকারের অংশ নিয়ে আলোচনা করব। রাসায়নিক আবহ বিকারটা কি? আমি রাসায়নিক আবহ বিকারে কেন এলাম, যান্ত্রিক আবহ বিকারে কেন গেলাম না, এটা সম্পর্কেও একটা কৌতূহল থাকতে পারে। রাসায়নিক আবহ বিকারটা কঠিন, কারণ এটা একটা কেমিস্ট্রির পাঠ ঘেঁষা, বিজ্ঞানের দিক থেকে চিন্তা ভাবনা করে লিখতে হবে। এটাকে অন্য কোনোভাবে সহজ সরল দ্বারা প্রকাশ করা সম্ভব নয়, এবং করতে গেলে সেখানে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি বেরিয়ে পড়বে। এইবার আমার প্রশ্ন হলো যে রাসায়নিক আবহ বিকার বলতে কি বোঝায়? শিলার ওপর বিভিন্ন রাসায়নিক আবহ বিকারের প্রভাব ব্যাখ্যা করে। প্রথমটার জন্য 2 আর দ্বিতীয়টার জন্য 5। দুটো কোশ্চেন আছে, একটা ডেফিনেশন অফ ওয়েদারিং, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ রক কার দ্বারা, বাই দ্য কেমিক্যাল ওয়েদারিং প্রসেস। এইটা তোমাকে বুঝে রাখতে হবে, প্রশ্নটা কি হচ্ছে, কতটা মান আছে। আমরা দেখব অম্ল জল প্রভৃতির প্রভাবে রাসায়নিক শিলা বিয়োজিত হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দিয়ে। বায়ুমণ্ডলের প্রধান উপাদান বিশেষত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প শিলার মধ্যে খনিজগুলোর ওপর বিক্রিয়া করে শিলার ভৌত ধর্মকে বা ভৌত প্যারামিটারকে, শিলার কেমিক্যাল বা রাসায়নিক ধর্মকে বা রাসায়নিক প্যারামিটারকে বিকৃত করে আমরা দেখতে পাব যে নষ্ট করে দিচ্ছে শিলার এই অবস্থাগুলোকে, প্যারামিটারটাকে। সেখানে গ্রথন হতে পারে, স্ট্রাকচার, টেক্সচার, গঠন হতে পারে, স্ট্রাকচার, আবার এদিকে
ক্লিভেজ হতে পারে। এগুলো শিলার ভৌত অবস্থা, শিলার রাসায়নিক অবস্থা বা খনিজের অবস্থা। শিলার খনিজ বিভিন্ন রকম হতে পারে, আমরা ক্লাস 8-এ পড়েছিলাম। ফেলসপার হতে পারে, চুনাপাথর হতে পারে, ক্যালসাইট হতে পারে, ডলোমাইট হতে পারে, ফেরাস অক্সাইড হতে পারে বা ফেরিক অক্সাইড হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, অ্যালুমিনিকেট হতে পারে। আবার আমরা দেখব যে কী বলবো, ধরো এটাকে ওই শিলার রং বা আর্দ্রতা, যে জলটা রয়েছে, সেগুলোরও পরিবর্তন ঘটে যাবে এবং এই পরিবর্তনটা খনিজগুলোকে মূল খনিজ থেকে গৌণ খনিজে নিয়ে যাবে। একটা গৌণ খনিজে যখন গেল তখন তার একক পৃষ্ঠস্থ ক্ষেত্রফলের আয়তন বৃদ্ধি পেল, খনিজের ঘনত্বটা হ্রাস পেয়ে গেল। আবার দেখা গেল যে এইগুলো ঠিক আছে, যা করার সে করতে পেরেছে। কে করেছে? শিলা। কার দ্বারা করেছে? উষ্ণতার দ্বারা বা শীতলতার দ্বারা বা জলের দ্বারা। এই অবস্থায় শিলার কি রেজাল্ট পাওয়া গেল? ডিকম্পোজিশন ওয়েদার্ড ম্যাটার, বিয়োজিত আবহবিকৃত পদার্থ, দ্রবীভূত আবহবিকৃত পদার্থ। এটাকেই আমরা বলছি আবহবিকার। আর্থার হোমস এই ক্ষেত্রে বলছে, দ্য অল্টারনেশন অ্যান্ড সলিউশন অফ রক্স ম্যাটেরিয়াল বাই কেমিক্যাল প্রসেসেস রেফার টু দ্য কেমিক্যাল ওয়েদারিং। অর্থাৎ অল্টারনেশন এবং সলিউশন অফ রক্স, শিলার যে পরিবর্তিত ব্যবস্থা, অল্টারনেশন, এবং দ্রবণ অবস্থা, দুটোই আমরা পাচ্ছি রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। তখন আমরা এই ঘটনাটাকে বলছি রাসায়নিক আবহবিকার। এই গেল আমাদের কাছে একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা বা ডেফিনেশনের অবস্থা। আমাকে সবসময় মনে রাখতে হবে এই আবহবিকার কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সংঘটিত এবং জলের সাথে খনিজের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, শিলার স্তরের আবহবিকার হচ্ছে। এইরূপ রাসায়নিক বিক্রিয়ায় শিলা বিয়োজিত হয়ে এবং শিলার মধ্যে যে খনিজগুলো থাকে, অ্যাপাটাইট, গার্নেট, হর্নব্লেন্ড, অলিভিন, ফেলসপার, কোয়ার্জ, সেই খনিজগুলো বিয়োজিত এবং দ্রবীভূত হচ্ছে। রাসায়নিক বিক্রিয়ায় শিলার এই খনিজের বিয়োজন এবং দ্রবণ অবস্থা হলো আমাদের কাছে রাসায়নিক আবহবিকার। আমি আশা রাখি তোমাদের কাছে পৌঁছতে পেরেছি এই ব্যাখ্যার দ্বারা। এর চেয়ে সরল করতে গেলে আর কিছু থাকবে না, সারাংশ কিছু থাকবে না, সার এবং অংশ বিষয়টা তো চাই। খালি সেখানে ওলট পালট কথা লিখে দিলাম, বললাম, তাতে 5-এ 5 পাওয়া যায়। আমি এখন আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া অথবা শিলার বিয়োজন বা বিয়োজিত ও দ্রবীভূত অবস্থা। আমরা রাসায়নিক আবহবিকারের যে প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে ঘটনাগুলোকে পেয়েছি, তার প্রথমটির নাম বলতে হয় কার্বনেশন বা অঙ্গারযোজন প্রক্রিয়া। কি আছে? শিলার খনিজের অণুর কেলাস কাঠামোয় দুটো
একটা কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল যদি প্রবেশ করে তাহলেই সেটা চেঞ্জ হয়ে চলে আসবে কার্বনেশন প্রক্রিয়া। আমি আবার বলি, শিলার অণুর যে কেলাস কাঠামো, এখানে কে অণুর কেলাস কাঠামো? ক্যালসাইট, CaCO3 ক্যালসাইটের রাসায়নিক, তার সাথে কার্বনিক অ্যাসিড, বাতাসে কার্বন ডাই অক্সাইড আছে, ভূপৃষ্ঠও আছে, আর বৃষ্টির জল ওপর থেকে পড়ছে। তাহলে কার্বনিক অ্যাসিড তৈরি হলো, কার্বন ডাই অক্সাইড প্লাস জল, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড তখন ক্যালসাইটের সাথে বিক্রিয়া করল। ক্যালসাইটের আয়ন ক্ষমতা ধনাত্মক, কার্বনেটের আয়ন ক্ষমতা ঋণাত্মক। কার্বনিক অ্যাসিডে কার্বনেট রয়েছে, H2CO3। এইবার এই কার্বনিক অ্যাসিড বা নেগেটিভ আয়ন ওই পজিটিভ আয়নের সাথে বিক্রিয়ায় তৈরি করে ফেলবে ক্যালসিয়ামের বাইকার্বনেট। এই যে বা ক্যালসিয়াম কার্বনিক অ্যাসিড যেটা বলল, সেটা চুনাপাথর গঠিত অঞ্চল, ডলোমাইট গঠিত অঞ্চল, ক্যালসাইট উলিটিক, এই সমস্ত শিলা ভূপৃষ্ঠে খুব সুন্দরভাবে প্রতিনিধিত্ব করে থাকে। এরপরে আমরা আসব আর্দ্র বিশ্লেষ বা হাইড্রোলাইজ। এখানে যে অবস্থাটা পাওয়া যায়, কি বলে, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস, এটা হলো শিলাস্থিত খনিজ জলের সঙ্গে মিশে একই সঙ্গে বিয়োজিত হচ্ছে এবং রাসায়নিক বিক্রিয়ায় নতুন যৌগ গঠন করছে, তাই এর নাম হাইড্রোলাইসিস। এখানে জল বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন ক্যাটায়ন এবং হাইড্রোক্সিল অ্যানায়ন, আর সেই সঙ্গে অবশ্যই তড়িৎ বিশ্লেষিত, আবার পটাশিয়াম ধনাত্মক আয়ন বিশিষ্ট, কাজেই অ্যালুমিনিয়াম সিলিকেট ঋণাত্মক আয়ন। ফলে ফেলসপার হিসেবে যখন আমরা হাইড্রোক্সিলে অর্থাৎ হাইড্রোজেন ক্যাটায়ন এবং হাইড্রোক্সিল অ্যানায়ন হিসাবে OH অ্যানায়ন হিসাবে বিক্রিয়াটাকে দেখতে চাইছি, তখন অ্যালুমিনিয়াম সিলিকেটের সঙ্গে হাইড্রোজেন ক্যাটায়ন মিলিত হয়ে তৈরি করছে অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড, আর হাইড্রোক্সিলের সঙ্গে পটাশিয়াম বিয়োজিত হয়ে তৈরি করছে সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এইভাবে শিলার মধ্যে সৃষ্টি হবে কর্দম খনিজ, যার 3টে ভাগ আছে। এই কর্দম খনিজ হলো তোমার ফেলসপার থেকে আগত, এবং সেই ফেলসপারের মধ্যে থাকবে হাইড্রোজেনের অ্যালুমিনিয়াম সিলিকেটের অংশ, মাইক্রোলিন যাকে বলা হচ্ছে, বা মন্টমরিলোনাইট। তারপরের অংশে চলে আসবে ইলমেনাইট, তারপরের অংশে চলে আসবে কেলমিনাইট। এরপরে আমরা এই জায়গাটাকে দেখব যে জলযোজন বা হাইড্রেশন। শিলার খনিজের অণুর কেলাস কাঠামোয় জলের অনুপ্রবেশ হলো এখানে হাইড্রেশন বা তোমার জলযোজন প্রক্রিয়া। খনিজের আয়তন বৃদ্ধি করে যেমন, তেমনি মূল খনিজকে দ্রুত যৌগ প্রক্রিয়ায় একটা
গৌণ খনিজে নিয়ে যায় বিয়োজিত করে। বিশেষ করে ক্যালসিয়াম সালফেট অর্থাৎ শুষ্ক জিপসামের ওপর ধরো 2 অণু জল 2H2O সেখানে বিক্রিয়া করে পৌঁছবে হাইড্রাস ক্যালসিয়াম সালফেট। হাইড্রাস ক্যালসিয়াম সালফেট মানে ক্যালসিয়াম সালফেটের ধনাত্মক আয়ন, সালফারের নেগেটিভ আয়ন। এবার সেখানে ক্যালসিয়াম সালফেট আর জলই থেকে গেল, সেখানে কোনো জলটা খালি যুক্ত হলো, যুত যৌগ অবস্থা তৈরি করলো 2H2O। আবার এই জায়গাটাতে আমরা ফেরিক অক্সাইডকে জল মিশ্রিত অর্থাৎ আর্দ্র ফেরিক অক্সাইডেও দেখতে পাই। ফেরিক অক্সাইড হচ্ছে 2Fe2O3, তার সাথে 3 অণু জল প্রবেশ করানো হলো, রাসায়নিক বিক্রিয়ায় পৌঁছে যাবে, একই থাকবে, শুধু জলটা তাকে আর্দ্র অবস্থায় পৌঁছে দেবে, যার জন্য বলবো ওটাকে জল মিশ্রিত বা আর্দ্র ফেরিক অক্সাইড। 2Fe2O3 এটা কমা দিয়ে 3H2O, CaSO4 কমা দিয়ে 2H2O। অর্থাৎ জল যে অবস্থাতে ছিল বিক্রিয়ার আগে, পরবর্তীতে বিক্রিয়ার পরেও সেই অবস্থাতেই থাকছে। জারণ বা অক্সিডেশন, শিলার লৌহ সমৃদ্ধ শিলার খনিজের অণুর কেলাস কাঠামো যখন অক্সিজেনের অণুর প্রবেশ ঘটবে তখন এই জারণ প্রক্রিয়া সম্পন্ন। অক্সিজেন মিশ্রিত জল ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম লৌহের সঙ্গে অক্সিজেন মিশ্রিত জল, বারবার বলছে অক্সিজেন মিশ্রিত জল, কি বলেছি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, ম্যাগনেসিয়াম MgOH2, পটাশিয়াম KOH2 বা KOH, এবং বিশেষত লোহার সঙ্গে এই বিক্রিয়া ঘটিয়ে নতুন যৌগ গঠন করবে। আমরা ফেরাস অক্সাইডের সঙ্গে অক্সিজেনযুক্ত ফেরিক অক্সাইডে দেখব। এখানে ফেরাস, ওখানে ফেরিকে বলেছিলাম 2Fe2O3, এখানে 4 অণুবিশিষ্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে ফেরাস অক্সাইড। আর 3 অণুবিশিষ্ট জল অর্থাৎ 3H2, আর এর সাথে অক্সিজেনকে আনা হলো O2 এর বিক্রিয়ায়, ফর্ম করলো 2Fe2O3 3H2O, লিমোনাইট শিলা ফর্ম করল। কতগুলো খনিজ যেমন জিপসাম, সৈন্ধব লবণ জলে দ্রবীভূত হয়ে নিজেদের যে রাসায়নিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হারিয়ে ফেলে বা লুপ্ত করে ফেলে। তার পরিবর্তে নতুন গৌণ খনিজের সৃষ্টি করে যে অবস্থা বা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে পৌঁছায় তা হলো দ্রবণজনিত রাসায়নিক আবহবিকার। আমরা জৈব আবহবিকারেও দেখব রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া ছাড়াও সেখানে উদ্ভিদ এবং প্রাণীমণ্ডলী শিলার বিচূর্ণীকরণ ঘটাবে বা বিয়োজন ঘটাবে। শেকড় দ্বারা বিচূর্ণীকরণ আর পাতার পচন দ্বারা, হিউমাস দ্বারা বা হিউমিফিকেশন প্রক্রিয়ার দ্বারা জৈব রাসায়নিক আবহবিকার ঘটাবে। খরগোশ, ছুঁচো, কেঁচো এরা ভূপৃষ্ঠে গর্ত করে শিলাকে বিচূর্ণীকৃত করতে পারে। আবার শেকড় শিলার ভেতরে প্রবেশ করে দেখবে পুরনো বাড়ির ফাটিয়ে ফেলেছে, দেওয়াল ফাটিয়ে ফেলেছে। উদ্ভিদ প্রাণীর দেহাবশেষের ওপরে জমে থাকা যে সমস্ত উপাদান পচে যায়, অর্থাৎ শিলার পাতা, উদ্ভিদের পাতা, উদ্ভিদের ফল, উদ্ভিদের কাণ্ড,
এগুলো পচে গিয়ে যেসব অ্যাসিড পায়, হিউমিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এরা তখন ম্যাগনেসিয়াম ফেলসফার সালফারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। এগুলো কোথায় থাকে? উদ্ভিদের পুষ্টিচক্রে। উদ্ভিদের যে পুষ্টিগুলো রয়েছে সেই পুষ্টির অংশ হলো ম্যাগনেসিয়াম ফেলসফার সালফারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় শিলা বিয়োজিত হবে। আমি এই পর্যন্ত আজকে পড়ালাম। পরের দিন যান্ত্রিক আবহবিকার